সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। এদিকে আজ শুক্রবার জামাতে ইসলামী আমির কঠিন বিপদের মুখে পড়েন সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি করার অপরাধে। এই দিকে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়, বিএনপি কর্মীরা সারা দেশই অ্যাকশনে আছে। আমাদের ইস্টার্ন রিফাইনিং এ যে এখন সংকট দেখা দিয়েছে তেলের সংকটের অভাবে, যেটা তথ্য অনুযায়ী আগামী এই মে মাসের মধ্যেই আমাদের সব ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে? 12ই ফেব্রুয়ারি মামু ভাইনা নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে এবং তারেক জিয়ার ক্ষমতা হারানোর ভয়ও তার মনে কাজ করছে। একসাথে দুইটা জিনিসই করছে, বিতর্কিত কর্মকাণ্ডও করছে এবং ক্ষমতা হারানোর ভয়ও কাজ করছে। যে কদিন আগে এরা মারামারি করলো, কদিন আগে এরা সরকার তাড়াইলো, এখন করে কি কথা বলেছে? আমার ধারণা স্টেক হোল্ডার যারা আছে এরা মনে হয় একজন আরেকজনের গলায় ধরে হাসে। বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব ঘটনা সম্ভব হয়ে গেছে। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, ডান বাম ধর্ম বর্ণ নির্বিশেষে, আওয়ামী লীগের মতো করে এবার বিএনপির বিরুদ্ধেও দেশের প্রত্যেকটা জনগণ অ্যাকশনে আছে। এইদিকে আজকে শুক্রবার নতুন ঘটনা ঘটে জামাতে আমির রাজপথের মধ্যে বিপদে পড়ে। আপনারা দেখেছিলেন জামাতে আমির সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কথা বলেছিল এবং সংসদ ওয়াকআউট করেছিল। সেই জন্যই কিন্তু আজকে নতুন একটা পরিস্থিতি হয় এবং বিপদে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রাজপথে যে অসংখ্য ঘটনা ঘটতেছে, জামাতে আমিরের খারাপ অবস্থা এবং বিএনপি দলের নতুন অ্যাকশন, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে পরিবেশন করেছেন, আর বিরোধী দলীয় নেতার ব্যবহৃত শব্দকে মিথ্যা ও অসংসদীয় অভিহিত করে তা এক্সপাঞ্জ করার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে প্রতিবেদন দিয়েছে বিশেষ কমিটি। এর মধ্যে 98টি অধ্যাদেশ হুবহু, 15টি সংশোধিত আকারে এবং 4টি বাতিলের সুপারিশ করা হয়েছে। বুধবার সরকারি দলের এক সংসদ সদস্যের মুলতবি প্রস্তাবে শুনে বৃহস্পতিবার সংসদে পাল্টাপাল্টি বাক্য বিনিময় হয় বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর। আমি তো আগেরটা জানতাম বলেই বলেছি, এখানে আমি কোনো ভুল তথ্য দেইনি। বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এটা তো গতকালকের বিষয়, গতকালকেই শেষ হয়ে গিয়েছে, সুতরাং এটা এখন আর নতুন করে তোলার কোনো প্রয়োজন নেই। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনেন জামায়াত আমির। এর জবাব দেন মন্ত্রী। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে মেটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না, এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করেছে বিশেষ কমিটি। 98টি অধ্যাদেশ বিল আকারে, 15টি সংশোধিত আকারে এবং 4টি বাতিলের সুপারিশ করেছে কমিটি। এবং কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। এছাড়া 16টি অধ্যাদেশ আরও যাচাই বাছাইয়ের জন্য রাখা হয়েছে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব ঘটনা সম্ভব হয়ে গেছে। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, ডান বাম ধর্ম বর্ণ নির্বিশেষে, হুজুর নন হুজুর, আস্তিক নাস্তিক নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম
সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, বিএনপির বিরুদ্ধেও এরকম বিরল ঐক্যের একটা আভাস আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, এটার আয়োজন করছে ইসলামী ছাত্র শিবির। হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেরকম পর্দার অন্তরালে শিবির ছিল, এবার প্রকাশ্যে শিবির থাকবে। দর্শক, তারেক জিয়া বুঝে ওঠার আগেই শিবির অঘটন ঘটিয়ে দিতে পারে। তারেক জিয়ার শাসনের 12টা বেজে যেতে পারে। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা জাতীয় সেমিনার আয়োজন করেছে প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে। বিষয় গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গরিমসি, সরকারের দায় ও জবাবদিহিতা। এই সেমিনারে উপস্থিত ছিলেন, স্বাভাবিকভাবেই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যাশিত ছিল। এবং একটা বিষয় হচ্ছে ছাত্র শক্তি এবং ছাত্র শিবির এরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা নানান কারণে কিন্তু যথেষ্ট বিপরীতমুখী অবস্থানে ছিল, কিন্তু এই ছাত্র শক্তি শিবির এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এটা একটা দিক। আর এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আলোকচিত্রী অ্যাক্টিভিস্ট শহীদুল আলম। এই শহীদুল আলমের যে চিন্তা দর্শন, এটা প্রচন্ডভাবে জামাত বিরোধী, স্ট্রংলি জামাত বিরোধী। শহীদুল আলমের চিন্তা ভাবনা এরকম যে জামাতের সাথে এক পাতে খাওয়া যাবে না। সেই শহীদুল আলমরা এখন শিবিরের প্রোগ্রামে আসছেন। আপনি এটাকে বলতে পারেন যে অসম্ভবকে সম্ভব করা। এখান থেকে অনেক হিসাব ক্লিয়ার যে বিএনপি সরকারের যে অপকর্ম, ঠিক তদ্রূপ আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে যেরকম মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে, আওয়ামী লীগ খারাপ মানে বিকল্প বিএনপি, যদিও বিএনপিও খারাপ, এরকম জামাত ভালো না, জামাতের এই সমস্যা সেই সমস্যা, তারপরও বিএনপির যে এই জাতির সাথে প্রতারণা, তার ফলে মানুষ জামাতকে বেছে নেবে, জামাতের কাছে আশ্রয় খুঁজবে, জামাতের নেতৃত্বেই আন্দোলন করতে চাইবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের যারা ভালো মানুষ, সৎ মানুষ, যারা প্রকৃতপক্ষে একটা সুন্দর রাষ্ট্র চায়, যারা সংস্কার চায়, তারা জামাতের নেতৃত্বে আন্দোলন করতে বাধ্য হবে, এর কোনো বিকল্প নেই। যেই অসম্ভব বিষয় আমরা দেখেছি, আলোকচিত্রী শহীদুল আলম তিনিও জামাতের প্রোগ্রামে, শিবির প্রোগ্রামে এসে এখানেও শিবিরে কিছু সমালোচনা করেছেন, বেসিক্যালি আসছেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সামনে পরিস্থিতি এমন হতে পারে যে প্রথম আলো, ডেইলি স্টার টাইপের মিডিয়াও, বালের কণ্ঠ টাইপের মিডিয়াও দিন শেষে পরিস্থিতির শিকার হয়ে অন্যায়ের বিরুদ্ধে যদি মিনিমাম তাদের অবস্থান রাখতে হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে জামাতের পক্ষেই অবস্থান নিতে হবে, এর কোনো বিকল্প নেই, যেহেতু আওয়ামী লীগ আসছে না। এখন অনেকেই প্রশ্ন করছেন যে বিএনপিকে হটানো, বিএনপিকে বাধ্য করা জুলাই সনদ বাস্তবায়নে, উইল ইট বি পসিবল? জামাত কি এটা পারবে? কারণ বিএনপির, আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম যে কোনো মূল্যে মানুষ বিএনপিকে সমর্থন দিত, কিন্তু বিএনপির বিরুদ্ধে কি যে কোনো মূল্যে জামাতকে সবাই সমর্থন দিবে? জামাত দেখলে তো অনেকে নাক ছিটকায় না। হ্যাঁ, জামাতকে সমর্থন দিবে। এই যে দেখছেন শহীদুল আলমরা, যারা জামাতকে প্রচন্ড নাক ছিটকাত, তারা এখন শিবিরের প্রোগ্রামে যাচ্ছে। এর মানে এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। জামাত বিরোধী দল হয়েছে মানে তাদের কাছে আসবে। তো দর্শক, কিভাবে তারেক জিয়ার কাছ থেকে জুলাই সনদ আদায় করতে হয় এটা শিবির ভালোভাবে জানে, এবং তারেক জিয়া বুঝে ওঠার আগেই তারেক জিয়া এটা করতে বাধ্য হবেন বলে আমরা মনে করি। শিবির বাধ্য করবেন, জামাতে দুর্বলতা থাকলেও শিবির বাধ্য করবেন। শিবির অলরেডি ঘোষণা দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন করাতে, দাবি আদায় করতে তারা রাজপথে আছেন এবং থাকবেন। আপনারা জানেন যে শনিবার থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, সে আন্দোলনের নেতৃত্বে জামাত নেতৃত্বে 11 দলীয় জোট, কিন্তু সরকারকে বাধ্য করার যে মূল হিসাব নিকাশ, এটা তারেক জিয়া শিবিরের মাধ্যমে হবে। দর্শক, জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কার বিরোধিতা করছে সরকার, শিশির মনির, এবং সরকারের বিরুদ্ধে যত ন্যারেটিভ, এগুলোর মূল নির্মাতা হবেন অ্যাডভোকেট শিশির মনির। অতএব আমি তো মনে করি যে অদূর ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হওয়ার আগে, যেহেতু আন্দোলনের কারণে বাধ্য হবেন, আন্দোলন দমন করার কিছুটা চেষ্টা সরকার করবে, যদিও দিন শেষে এটা তাদের জন্য ব্যাকফায়ার করবে এবং তাদের পতন ত্বরান্বিত হবে। যার ফলে আন্দোলন দমন করার কিছু চিন্তা করবে এবং প্রাথমিকভাবে কিছু চেষ্টা করবে, তখন শিশির মনিরকে গ্রেপ্তার করতে পারে। শিশির মনির যেভাবে বিএনপি সমস্ত যুক্তি জয়বাংলা করে দিচ্ছেন, মানুষকে যেভাবে বোঝাচ্ছেন বিএনপির প্রতারণা, কাগজে কলমে হাতে কলমে, এতে শিশির মনিরকে নানান ভুয়া মামলা দিয়ে বা নানানভাবে হয়রানি করে তাকে গ্রেপ্তার করতে পারে এবং হয়রানি করতে পারে। আমি যথেষ্ট আশঙ্কা প্রকাশ করছি। মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। রিপাবলিকের কথা বলা আছে, যেটাতে বলা ছিল যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অথচ দেখেন, সেই বাংলাদেশটা, যেই বাংলাদেশের ঘোষণাপত্রের আলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমে গিয়েছিল, আমার বাবার মতো জীবন যৌবনকে ত্যাগ করে, তারা আসলে কেমন বাংলাদেশ পেয়েছিল? এবং এই 72-এর সংবিধানটার ক্রাইসিসটা কোথায়? গাঠনিক একটা ক্রাইসিস আছে 72-এর সংবিধানের, সাবস্টেন্সের আগে সেখানে বলছি আর কি। গাঠনিক ক্রাইসিস কোথায়? সেটা হচ্ছে যে 72-এর সংবিধানটা আসলে কে তৈরি করেছে? আপনারা যদি গণপরিষদের সদস্যদের তালিকা দেখেন, তাদের অলমোস্ট প্রায় সবাই হচ্ছে 70-এর পাকিস্তানের যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা।
এবং তাদের আসলে ওয়াদা কি ছিল, হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে, যে তারা পাকিস্তান নামক রাষ্ট্র তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবেন। দ্যাট ওয়াজ দেয়ার প্লেজ। এখন ইনএভিটেবল কোয়েশ্চেন ইজ, পাকিস্তান রাষ্ট্রকে ধারণ করবার জন্য, পাকিস্তান রাষ্ট্রের সংবিধান, পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে লালন পালন করবার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, তারা কি আসলে একটা নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার দায়িত্ব নিতে পারেন কিনা? এবং এটাই হচ্ছে ৭২-এর সংবিধানের ক্রিটিক্যাল কোশ্চেন, যে এই কোশ্চেনের ম্যান্ডেট বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে ওয়েল, তখন তো সময় ছিল না, আমরা কি করব? ওয়েল, গণপরিষদ নির্বাচন দিলেন না কেন? যে আমরা নতুন নির্বাচন করতে চাই, নতুন সংবিধান তৈরি করতে চাই, করলেন না, ফাইন। তারপরও এটাকে সংশোধন করবার সুযোগ ছিল। সংবিধান কমিটি যেটা হয়েছে, তারা রিপোর্ট দিল ৭২-এর নভেম্বরে সম্ভবত। আপনি এটাকে রেফারেন্ডামে কেন দিলেন না? যে আমরা এই গণপরিষদ একটা সংবিধানের ড্রাফট করেছি জাতির ম্যান্ডেটের জন্য, এইটা আমরা এখন জনগণের সম্মতির জন্য আমাদেরকে রেফারেন্ডামে দিচ্ছি। যে এই কদিন আগে এরা মারামারি করলো, কদিন আগে এরা সরকার তারাইলো, এখন আবার কি কথা বলেছে? আমার ধারণা স্টেক হোল্ডার যারা আছে, এরা মনে হয় একজন আরেকজনের গলায় দিলে হাসে। স্টেক হোল্ডার্স আছে না, যে বলবো আমি কেন হাসি, আমি হাসির পাত্র দেখেছি। তো আজকে যদি সংবিধানের মুখ থাকতো, এই সংবিধানটার যদি কোনো জবান থাকতো, আমার ধারণা সে বলতো যে আমার নিয়ে আপনারা এত টানাটানি করেন না, আমি আপনাদের এই ঝামেলার ভিতরে নাই, আপনারা যা পারেন করেন। সালাউদ্দিন ভাইকেও বলতো, আসাদ ভাইকেও বলতো, সকলকেই বলতো, দয়া করে আমাকে নিয়ে টানাটানি করে আমার ইজ্জত শরম আর নষ্ট করার দরকার নাই। আমি এটা স্পষ্ট করে দেখতে চাই। কখনো বলে সংবিধানের ভিতরে, কখনো বলে একচুল পরিমাণ নড়বো না, কখনো বলে এর ভিতরে আছে। আরে সংবিধান তো জানে তার ভিতরে কি আছে আর কি নাই, ও তো জানে। আমাদের এক প্রধান বিচারপতি ছিল, উনি একদিন কোর্টে বলতেছে যে বিচার কার করতেছি? তো আমরা বলতেছি মাইলর্ড বিচার করতেছেন তো আসামি। তো উনি বলে না, আসামির বিচার না, বিচার হচ্ছে আসলে আমাদের। তো কি আশ্চর্যজনক, এটা কেমন কথা? কয় তাহলে শোনেন কেন আমি এই কথা বলি। আমার কেন বিচার হচ্ছে? যে লোকটা একজন মানুষকে হত্যা করেছে, সে জানে হত্যা করেছে কি করে নাই। আমরা কাগজপত্র দেখে এখানে বিবেচনা করছি যে তিনি আসলে হত্যাকারী কিনা। এটা করতে গিয়ে যে হত্যাকারী না, মাঝে মাঝে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে দিই, আবার যে হত্যাকারী তাকেও মাঝে মাঝে খালাস দিই। তাহলে বিচারটা হচ্ছে কার? প্রিয় দর্শক, আমাদের মহান জাতীয় সংসদে কথিত জুলাই সনদ নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু। কথিত এই কারণে বলছি যে এটি নিয়ে তো অনেক ধরনের বিতর্ক, অনেক ধরনের সংশয়, সন্দেহ মানুষের মধ্যে রয়ে গেছে। রাষ্ট্রপতি জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়েও নানান ধরনের আলোচনা হয়েছে। কিন্তু এই যে সংসদের ১.৫ মাস বয়স, সেই ১.৫ মাসে জনকল্যাণের জন্য কটি আলোচনা হয়েছে সে বিষয়ে আসছি। তার আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু সংসদে উপস্থাপন করা হয়েছে, ১৫টি সংশোধিত আকারে এবং ১৬টি পরবর্তীতে যাচাই বাছাই এবং 4টি এখনই বাতিল করে দেওয়া হয়েছে সংসদের বিশেষ কমিটির সুপারিশে। ২০টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, অর্থাৎ সেগুলো আর আইনে রূপ নেবে না। যে 16টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন করা হচ্ছে না, তার মধ্যে গণভোট অধ্যাদেশ ২০২৫ রয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি গণভোটের যে অধ্যাদেশটি সেটিও উত্থাপিত হবে না, মানে গণভোটের বিষয়টি একেবারে অন্ধকারে অতল গহ্বরে চলে যাবে। যদিও এটি পজিটিভ আমি মনে করি, বা হলেও সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি তেমন কার্যকর থাকবে না, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এবং সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট যে ডক্টর ইউনূস সরকারের একটি প্রতারণা ছিল, সেটি তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অতএব সেই প্রতারণার ধারে কাছে তারা যাবে না, এটুকু আমরা নিশ্চিত। কিন্তু সেটিকে কেন্দ্র করে খেলছে এখনো পর্যন্ত জামাত এবং এনসিপি। দেশের এত এত সংকট, তা নিয়ে এই ১.৫ মাসে কতক্ষণ বা কদিন আলোচনা হয়েছে বা প্রশ্ন উত্থাপিত হয়েছে যে প্রধান বিরোধী দল জামাতে ইসলামী বা তাদের বি টিম এনসিপির সংসদ সদস্যদের পক্ষ থেকে দেশের মঙ্গলের জন্য নাকি জুলাই সনদ, রাষ্ট্র মেরামত করার জন্য নাকি জুলাই সনদ, পুরো ভাওতাবাজির একটি জায়গায় শুরু থেকেই আমি বলে আসছি যেটি টাইম পাসিং একটি বিষয় ছিল। ডক্টর ইউনূস সরকারের সময় কথিত ঐক্যমত কমিশন করে চা নাস্তা খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প গুজব আড্ডা এবং ক্ষমতা দীর্ঘায়িত করার একটি চেষ্টা ছিল। এগুলো পুরোনো কথা। মাথার উপর দিয়ে এখনই যা যাচ্ছে আমাদের,
সেটি নিয়ে কারো ভাবনা আছে? বিশেষ করে যে বিরোধী দল জামাত। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ অধিবেশনের ভিতরে যে কথা কাটাকাটি হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।